আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলে 2 ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ, ব্যাপক হতাহত। গাজায় গণহত্যা চলমান থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে সৌদির ঘনিষ্ঠতা, রিয়াদে ইসরায়েলি বিমানের অবতরণ, সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা। ভোট প্রচারে ফের ধর্মীয় বিভাজন, অস্ত্র মোদির। ইরাকে নতুন আইন, সমকামিতার সাজা সর্বোচ্চ 15 বছরের জেল। কাঁপছে নেতানিয়াহুর সিংহাসন, আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। বন্দীদের মুক্তি, আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে মার্কিন ক্যাম্পাস রণক্ষেত্র, 5 শতাধিক গ্রেফতার। গুজরাটে রাস্তার ধারে পানিপুরি বিক্রি করছেন নরেন্দ্র মোদী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক ড্রোন ও 26 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। স্থানীয় সময় শনিবার রাতে এই হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবানন থেকে অন্তত 26টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের বার ইয়োহাই অঞ্চলে আঘাত এনেছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এ সময় আশেপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন বাজানো হয় ও ভীত সশস্ত্র হায়নাদের দৌড়ে পালাতে দেখা যায়। টাইমস অফ ইসরায়েল জানায়, মেরন পর্বতের আশপাশে আকাশ হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে আইডিএফ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা বিস্ফোরক, ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডারের সদর দফতরেও গোলানি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের কিছু সদস্যের উপর হামলা চালিয়েছে। গাজায় গণহত্যা চলমান থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে সৌদির ঘনিষ্ঠতা, রিয়াদে ইসরায়েলি বিমানের অবতরণ, সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা। সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ব্যবহার করত এমন একটি ব্যক্তিগত বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদে অবতরণ করেছে বলে খবর পাওয়া গেছে। রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে যখন পশ্চিমা গণমাধ্যমে জল্পনা চলছে, তখন এ খবর প্রকাশিত হলো। ইসরায়েলি সম্প্রচার সংস্থা মাকান এই খবর দিয়েছে, বলেছে গতকাল বিমানটি তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানটি গত কয়েক মাস ধরে মোসাদ কর্মকর্তাদের পাশাপাশি ইসরায়েলের কথিত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর শিন বেত কর্মকর্তাদের বহন করেছে। এবার বিমানটি সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা করতে শীর্ষস্থানীয় ইহুদিবাদী কর্মকর্তাদের বহন করে রিয়াদে নিয়ে গেছে বলে মাকানের খবরে উল্লেখ করা হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য এই প্রকল্পে মধ্যস্থতা করছে মার্কিন প্রশাসন। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো 2020 সালে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনি জনগণ ওই 4 আরব দেশের এই আচরণকে তাদের পিঠে ছুরি মারার শামিল বলে নিন্দা জানায়। এদিকে দক্ষিণ ভারতের ভোট কার্যত শেষ। উত্তর ও পশ্চিম ভারতের নির্বাচন পুরোদমে শুরু হতেই পুরনো রূপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা তিনি শুরু করেছেন রাজস্থান থেকে, সেটাই এবার আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন মহারাষ্ট্রে। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে সাফ বলে দিলেন, ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে, সনাতন ধর্মকে অপমান করে। 2023 সালের শেষের দিকে সনাতন ধর্ম নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন। সনাতন অ্যাবলিশন কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলে বসেন, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না, সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না, আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। সনাতন শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে। দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে ভোট চলাকালীন মোদী এই বিষয়টি সেভাবে তোলেননি, কিন্তু উত্তর ও পশ্চিম ভারতের নির্বাচনী প্রচারের শুরুতেই উদয়নিধি স্টালিনের এই মন্তব্যকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। শনিবার মহারাষ্ট্রের কোলাপুরের সভা থেকে মোদী বলেন,
ডিএমকে যারা কিনা কংগ্রেসের প্রিয় পাত্র, তারা আজ সনাতন ধর্মকে অপমান করছে। ওরা সনাতন ধর্মকে ডেঙ্গু, মশা, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করছে। সেই ডিএমকে কে এই ইন্ডি জোটের লোকজন মহারাষ্ট্রে ডেকে এনে সম্মান দেয়। যারা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে, সনাতন ধর্মের অপমান করে, এরা তাদের সম্মান দেয়। আজ বালা সাহেব বেঁচে থাকলে এদের উপর নিশ্চয়ই রাগ করতেন। সূত্র ইনকিলাব। ইরাকের সমলিঙ্গের মানুষের মধ্যকার যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এমন সম্পর্কে জড়ালে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। শনিবার দেশটির পার্লামেন্টে এই সম্পর্কিত নতুন একটি আইন পাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নৈতিক অবক্ষয় ও বিশ্বগ্রাসী সমকামিতার আহ্বানের হাত থেকে ইরাকি সমাজকে রক্ষা করা এই আইন পাশের উদ্দেশ্য। আইনে বলা হয়েছে, যৌনবৃত্তি ও সমলিঙ্গের সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমন কর্মকাণ্ডে জড়ালে 10 বছর থেকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি যৌনবৃত্তি ও সমকামিতা প্রচারের জন্য কমপক্ষে 7 বছরের কারাদণ্ড হতে পারে। তবে অধিকার কর্মীরা এর বিরোধিতা করেছেন। তাদের মতে, ইরাকে এলজিবিটিকিউ সম্প্রদায়ের উপর আক্রমণের সর্বশেষ নজির এটি। বর্তমানে বিশ্বের 60টির বেশি দেশে সমকামিতাকে আইনত অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে আওয়ার ওয়ার্ল্ড। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 7 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 34,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এরপরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই পরিস্থিতিতে গাজায় আটক বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। এই সময় তারা ইসরায়েলে আগাম নির্বাচনেরও দাবি জানান। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানায়, বিক্ষোভের এক পর্যায়ে কাপলান স্কোয়ারে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এছাড়া আরো হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিগিন স্ট্রিটেও জড়ো হয়েছিলেন। অনেক লোক পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বাড়ির কাছেও বিক্ষোভ করেছেন বলে ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে। এই সময় তারা গাজায় আটক থাকা ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবির পাশাপাশি আগাম নির্বাচনের আহ্বানও জানান। এছাড়া হাজার হাজার ইসরায়েলি সিজারিয়ার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে এবং হাইফায়ও হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে পুলিশ 550 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আটালান্টার এমরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে বিক্ষোভকারীদের উপর টেজার এবং টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল বলে ঘটনাস্থলে উপস্থিত কর্মী ও মিডিয়া কর্মীরা জানান। এমরি ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পরবর্তী দৃশ্য বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড বিষয়ের অধ্যাপক এমএল কেমেকে কিশোর বয়সে গোয়েতাবালার গৃহযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে গার্ডিয়ানকে বলেন, পুলিশ ক্যাম্পাসে ঢোকার পরপরই সবাইকে জোর করে সরাতে থাকে। সশস্ত্র পুলিশ ও তাদের রাবার বুলেট, এসব দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো যুদ্ধক্ষেত্রে আছি। আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, পুলিশ আমার পাশে এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়, এক বৃদ্ধাকে ধাক্কা দেয়, এরপর আমাকেও ধাক্কা দেয়। প্রথম দেখাই যে কেউ চমকেই যাবেন। গুজরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে পানিপুরি বিক্রি করছেন নরেন্দ্র মোদী। তবে তিনি আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, বরং অবিকল নরেন্দ্র মোদীর মতো চেহারার অনিল ভাই ঠক্কর। চলতি মাসে ভারতের লোকসভা নির্বাচনের ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছেন তিনি। অনিল ভাই ঠক্কর গুজরাতের একটি রাস্তার কিনারে পানিপুরি বিক্রি করেন। স্থানীয়রা মজা করে তাকে প্রধানমন্ত্রী মোদী হিসেবে সম্বোধন করে, কারণ তার চেহারা অনেকটাই নরেন্দ্র মোদীর মতো এবং সাইড থেকে দেখি যে কেউ তাকে ভারতের প্রধানমন্ত্রী বলে ভুল করবেন। পানিপুরি বিক্রেতা অনিল ভাই ঠক্করকে দেখে অনেকে নরেন্দ্র মোদী বলে ভুল করেন, কারণ তার চুলের স্টাইল এবং সাদা দাড়িও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মিলে যায়। তিনি নিজ ইচ্ছায় চুল দাড়ির এমন স্টাইল রেখেছেন কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করেন। তিনি প্রধানমন্ত্রী থেকে অনুপ্রাণিত এবং প্রধানমন্ত্রীর মতো পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেন। অনিল ভাই ঠক্কর মূলত গুজরাটের জুনাগড় এলাকার বাসিন্দা। তুলসী পানিপুরি সেন্টার নামে দোকানটির মালিক তিনি। 18 বছর বয়স থেকে এই দোকানে পানিপুরি বিক্রি করছেন। দোকানটি প্রথম শুরু করেছিলেন তার দাদা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
ইসরায়েলে 2 ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ, ব্যাপক হতাহত। গাজায় গণহত্যা চলমান থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে সৌদির ঘনিষ্ঠতা, রিয়াদে ইসরায়েলি বিমানের অবতরণ, সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা। ভোট প্রচারে ফের ধর্মীয় বিভাজন, অস্ত্র মোদির। ইরাকে নতুন আইন, সমকামিতার সাজা সর্বোচ্চ 15 বছরের জেল। কাঁপছে নেতানিয়াহুর সিংহাসন, আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। বন্দীদের মুক্তি, আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে মার্কিন ক্যাম্পাস রণক্ষেত্র, 5 শতাধিক গ্রেফতার। গুজরাটে রাস্তার ধারে পানিপুরি বিক্রি করছেন নরেন্দ্র মোদী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।